তো মিষ্টি তো লাগবেই। আর কাছে বাকি কিছু টাকা ছিল, সেটা দিয়ে আমি 3 দিন থেকে 3 দিন মতো আমি খুব কষ্টে ভাই। আমি তখন মানে তখন কি বলবো, আমি আমি তখন যখন আমি চলে গেছি তার আগে আমি এমন টাইপের একটা ছেলে ছিলাম যে পার ডে না হলেও 300 400 500 আমি পকেট খরচ করতাম। তো সেই মানুষ যখন একদিনে ভাই কি বলবো 20 টাকা 30 টাকা এরকম খরচ করা লাগতো আমার হিসাব করে, 1 টাকা হিসাব করে খরচ করা লাগতো আমার। তো তখন সাথে আমার ওয়াইফ, আমি একদমই পুরা নাজেহাল অবস্থা, কাছে কোনো টাকা নাই। আমি লাস্ট 3 দিন পরে যখন আমার পকেটে ফাঁকা, একদম শূন্য পকেটে, সত্য কথা বলতে ভাই আমি স্মোক করতাম। তো করতাম বলতে করি, তো যখন স্মোকার্স, একজন স্মোকার্স তার পার ডে না হলেও 100 টাকা তো পকেট খরচ যায় শুধু স্মোকিং এর পিছনে। তো এখানে আমি যখন ওইখানে যাই এবং আমি পার ডে অল্প টাকা খরচ করতাম, সীমিত। এখন ওখানে অনেক শালিকারাও ছিল, তো তাদের পিছনে খরচ করে মোটামুটি 3 দিনের মাথায় আমি একদম পুরো জিরো এন্ট্রি রূপে। এবং তার ভিতরে অনেকের কাছ থেকে অনেকভাবে টাকাও নিয়েছিলাম, আমি বেশ কিছু টাকা কালেকশন করছিলাম ওখানে বসে। তো লাস্টের দিনে আমার এরকম একটা অবস্থা যে কোথাও কোনো হেল্প নাই, কাউকে মানে কারোর কাছ থেকে কোনো কিছু চাইও পাচ্ছি না, তো খুব খারাপ অবস্থার ভিতরে ফাঁসে যায়। তো অবশেষে আমি দেখলাম যে আমি এখানে থাকলে তো আমি মানে বেশি দিন থাকতে পারবো না, কারণ আমার কাছে নাই টাকা। আর সেই অবস্থায় একটা মেয়েকে নিয়ে বাইরে চলে আসছি, এবং তাকে নিয়ে থাকতে গেলে এবং পরিবেশের সাথে চলতে গেলে বেশ কিছু টাকাও তো থাকা লাগবে। তো অবশেষে কি করলাম, আমরা চলে আসলাম এবং ওই যে জায়গাটা আপনাদের দেখালাম, ওখানে আমাদের বিয়ে শাদী হলো। আমরা ওখান থেকে বিয়ে করে আমি আমার ওয়াইফকে রেখে আবার চলে গেলাম খুলনায়, আমি আমার বোনের বাসায়। তো বোনের বাসায় যখন যাই তখন আমার ভালোভাবে মনে পড়ে, সত্যি কথা বলতে আমার শাশুড়ি আমার অনলি 150 টাকা দিছিল আমার পকেটে, মানে আমার হাতে। অবশ্য আমি আমি আমার মানে কি বলবো, আমার শ্বশুর শাশুড়িও আমরি কোনো বড় লোক না, এবং তারা যে মধ্যবিত্ত সেরকমও না, তাদের টোটাল আর্থিক অবস্থা অনেক খারাপ, এবং তারা একটু মানে ডাউনে আছে। আর তখন আমার হাতে আমার ওয়াইফের দ্বারা যখন 150 টাকা দিছিল বুঝে, তখন ওইটা নিয়ে আমি কোনো একভাবে আমি সোজা খুলনায় চলে যাই। তো খুলনায় যাওয়ার পরে আমি 4টা দিন কিভাবে কাটাইছিলাম এটা আমি আর মনে করতে চাই না, কারণ ওই 4টা দিন আমার জীবনে ছিল অন্যরকম টাইপের। তো সত্য কথা বলতে ভাই, যে এইসব পরিস্থিতির ভিতরে গেছে বা যে এইসব পরিস্থিতিগুলো মানে পার করে আসছে, সেই বলতে পারবে যে এইসব পরিস্থিতি কেমন, এই পরিবেশগুলো কেমন থাকে আর কেমন লাগে এই সিচুয়েশনটা। খুব খারাপ অবস্থার ভিতর দিয়ে পার হয়েছিল ওই সময়টা, খুব খারাপ অবস্থার ভিতর দিয়ে। তো ওটা আসলে এখন আমি মনেও করতে চাই না, কারণ প্রত্যেকটা কষ্টের পরে একটা সুখের সময় আসে। অবশ্য আমাদের কপালেও সুখ চলে আসছে এবং সুখের সময় ছিল, কিন্তু আমরা দুইজন এতটাই মানে কি বলবো, আমরা দুইজন এতটাই পাগল বা এতটাই উন্মত্ত টাইপের বললে চলে, যে আমরা সুখ চাই না, আমরা ঝামেলা বাড়াইতে চাই শুধু। এটা হচ্ছে এরকম একটা টাইপের হয়ে গেছে আমরা। এটা কিছু করার নাই, এরকম হয়, স্বাভাবিক বিষয়। আর সংসার জীবন তো আর আগের মতো নাই যে মন চাইলে একটা কিছু করে ফেললাম, মন চাইলে এটা না এটা ওটা না এটা, এখন তো আর ভাই সেরকম নাই। তো প্রত্যেক মানুষের সাকসেসফুল পাওয়ার পিছনে বা স্বপ্ন পূরণের পিছনে একটা একটা ইতিহাস থাকে এবং লং স্টোরি থাকে একটা, যে স্টোরিটা একটা মোরাল স্টোরি। আমার জীবনের স্টোরিগুলো হয়তো আমি সেভাবে সাজাইতে পারি না এবং সাজাইয়ে বলতেও পারি না, কিন্তু বাস্তবিকভাবে যদি আমি আমার জীবনের স্টোরিটা কাউকে তুলে ধরতে পারতাম বা বলতে পারতাম যে আমি আমার শুরু থেকে, আমি বোঝার পর থেকে, আমি শুরু থেকে আমি কিভাবে আমার দিনগুলো পার করছি, তাহলে হয়তো এই মানুষগুলা বা যারা আমার অডিয়েন্স আছে বা যেই আমার এই ভিডিওগুলো বা যেই আমার এই কথাগুলো শুনতো, তার না চাইতেও তার চোখ দিয়ে পানি চলে আসতো। হয়তো আমার হাসি খুশি মুখ এবং আমার পরিবেশ, আমার এখনকার পরিস্থিতি এবং ভিডিওতে যেটা দেখে মানুষ যেটা ভাবে, আসলেই কিন্তু আমি সেরকম না। আমার ভিতরে অনেক কিছু লুকানো আছে এবং অনেক মানে আছে যেগুলো কেউ জানে না, সেটা হচ্ছে শুধু একমাত্র আমি জানি। আর
আমার উপরওয়ালা যিনি আমাকে সৃষ্টি করেছেন সেই জানে। তো এত কিছুর ভিতরেও আমি একটা জিনিস বলতে চাই যে প্রত্যেকটা মানুষ যে যেভাবে আছেন, যে পরিস্থিতিতে আছেন, ভাই দিন শেষে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। এবং স্বপ্ন সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে তার নিজ হাতে, এবং আপনাকে সৃষ্টি করার পরে আপনার পুরা জিন্দেগির রিজিক তিনি লিখে রাখছেন। এবং কোথায় কিভাবে কখন কোনভাবে কোন ওয়েতে আপনি পাবেন সেটাও লিখে রাখছে। তো রিজিক নিয়ে টেনশন করার কিছু নাই। আর সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা হওয়ার সেটা হবে, আপনি না চাইলেও হবে, আমি চাইলেও হবে। তো এইগুলা নিয়ে বেশি লাফালাফি করার কিছু নাই। কিছু বৃষ্টি পড়ে দিই, বৃষ্টি পড়তেছে। আমি বুঝতে পারছি এরকম কিছু একটা হইতে পারে, সামনে যত যাবো তত বৃষ্টি পড়ে জোরে। কি করবো তাইলে? সাইমেন নিয়েও তো সামনে যাওয়া যাবে না, বৃষ্টি পড়ে। দাঁড়াও, নিচে একটা দোকান আছে, ওই যে ওইখানে দোকানে, ওইখানে চলে যাই আমরা। সামনে বৃষ্টি পড়ে। আমি বুঝতেই পারছিলাম যে আমরা কপিলমুনি পর্যন্ত যাইতে পারবো না, কারণ আমি অনেক আগে থেকে দেখছি এইদিকে মেঘ আছে, এবং ওইদিকে মেঘলা পরিস্থিতি আমি দেখে বুঝছি। এখানে দাঁড়াও, নামো, আমি ভিতরে ঢুকাই দিই ভাই। সাইমের গায়ে বৃষ্টি লাগে, ভিতরে ঢুকাও।